আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন, আসসালামু আলাইকুম। আমি গ্রামের এক প্রত্যন্ত অঞ্চল থেকে আমি ওয়াদুদ স্যার। আই হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড ফ্রম গুগল অ্যান্ড আমেরিকা। আমি একটা জিনিস আপনাদের সামনে শেয়ার করতে চাই। আপনারা প্রত্যেকে ইংরেজি শিখেন, সেটা বই থেকে, এনি কাইন্ড অফ বুক, সেটা হতে পারে সাইফোর্স, হতে পারে FM, হতে পারে যে কোনো বই থেকে দেখেন। এভরিবডি ফলোস আ রুলস ফ্রম এনি বুক। তারা সবাই বই থেকে একটা স্ট্রাকচার ফলো করেন। আফটার দ্যাট ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্যাট। বাট আমি একটা ভিন্ন ওয়েতে চেষ্টা করতেছি যে হাউ টু স্পিক ইংলিশ অ্যান্ড হাউ টু লার্ন ইংলিশ ইজিলি ফ্রম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলা চিন্তা করে সেটাকে কীভাবে ইংরেজি করা যায়, সেটা আমরা ট্রান্সলেশনে যেভাবে শিখি, একইভাবে উইদিন এ সেকেন্ড চিন্তার কম প্রয়োজন আমরা কীভাবে ইংরেজিটাকে শুদ্ধভাবে বলতে পারি এবং ইংরেজিটাকে কীভাবে সবচেয়ে সহজভাবে শিখতে পারি, সেই বিষয়ের উপরেই আজকে আমি এই ক্লাসটা নিতেছি। এবং আমি আপনাদেরকে প্রথম এই ক্লাসে যেটা আমি দেখানোর চেষ্টা করতে হবে, এটা ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস হবে। এবং প্রথম এই ক্লাসে আমি যেটা আপনাদেরকে দেখাইতে চাইতেছি সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইমস উই বিকাম ফেইলর অ্যাট দ্য টাইম অফ লার্নিং ইংলিশ। ইংলিশ শেখার সময় আমরা ব্যর্থ হয়ে যাই এবং আমরা এটাকে খুবই কঠিন লাগে। তো এটাকে কীভাবে লেসনটাকে সহজ হবে। আবার কেউ কেউ বলেন যে আমরা নর্মালি বাক্য লিখতে পারি, বাট সাবজেক্ট, সাহায্যকারী, বাট অবজেক্ট, এরপর আমরা কী কী বসাবো সেই জিনিসগুলো বুঝতে পারি না। আবার অনেকে বলেন হাউ টু ট্রান্সলেট লং সেন্টেন্সেস, একটা বাক্যকে কীভাবে বড় করে আমরা সেটা বুঝতে পারি না। তো মনে রাখবেন, আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে আপনাকে ইংলিশ শিখতে হবে। আপনি যদি মুখস্থ করে সামহোয়ার ইউ মে স্পিক ইংলিশ, আপনি কোথাও কোথাও ইংরেজি বলতে পারবেন, বাট ইউ শুড রিমেম্বার, আপনি মনে রাখবেন মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু সব কাজ চালাতে পারবেন না। টুডে অর টুমোরো ইউ উইল হ্যাভ টু ফেস এ লট অফ প্রবলেম ইফ ইটস নিডেড টু ইউ। যদি মুখস্থ বিদ্যা করেন আজকে না হয় কালকে, আপনাদের অবশ্যই এটা অনেক প্রবলেম হবে। দ্যাট ইজ ওয়াই আজকের এই ক্লাস আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি, যেন আপনারা প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে পারেন। এবং কেন আমরা ইংরেজি শিখতে পারি না, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি রিকোয়েস্ট করব, ইংরেজি শিখতে যদি চাও তাহলে অবশ্যই, অথবা আপনারা যদি ইংরেজি শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আগে দেখে নিবেন যে ইংরেজি শেখার পূর্বে আমাদেরকে কী কী শিখতে হবে এবং কী কী জিনিসের প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে। দ্যাট আই হ্যাভ ডিসকাসড ইন দিস ভিডিও লাইক এ লাইভ ক্লাস ভিডিও। আমি এমনভাবে তৈরি করছি যেন একটা মনে হয় যে আপনারা সামনে বসে লাইভ ক্লাস করতেছেন। আমি প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রাম থেকে আপনাদেরকে ইংলিশ শেখানোর চেষ্টা করতেছি। আই ডোন্ট হ্যাভ সো মাচ ইনস্ট্রুমেন্ট, আপনার কোয়ালিটিফুল ইনস্ট্রুমেন্ট নাই, কোয়ালিটিফুল ভিডিও নাই, বাট মনের মধ্যে যা আছে যে তাই নিয়ে আমি আমার চেষ্টা করব সর্বোচ্চ আপনাদের জন্য। এই জন্য আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করি, আমার এই ভিডিওগুলো ইংলিশ শেখাটা প্রত্যেকটা মানুষের যেমন জরুরি, আপনারও জরুরি, আজ না হয় নেক্সট জেনারেশন আপনার সন্তানের জন্য জরুরি হবে। তাই রিকোয়েস্টিং এভরিওয়ান, আপনারা সবাই এই ভিডিওটাকে এমনভাবে শেয়ার করবেন ফেসবুকে, আর যারা স্টুডেন্ট আছেন গ্রুপে, যদি এই ভিডিওটা খুব ভালো লাইক পায়, ভালো কমেন্ট পায় আপনাদের কাছ থেকে, তাহলে আমি আগামীকালকে আবার নেক্সট ভিডিও আমি এইভাবে তৈরি করব 100% যেন আপনারা বুঝতে পারেন। আবারও বলে রাখি, যারাই ইংরেজিটা কেন পারেন না, কেন ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারেন না, কেন আপনারা বড় বড় শব্দগুলোকে ইংরেজি করতে পারেন না, একটা বাক্যকে ইংরেজি করতে হলে সেটা কি বাম দিক থেকে ডান দিকে হবে, দুই বা ততোধিক শব্দ থাকলে, নাকি ডান দিক থেকে বাম দিকে হবে, প্রত্যেকটা জিনিসের জবাব নিয়ে আমি আপনাদের এই ভিডিওতে দিয়েছি। সো গাইস, let's get started. আমরা ইংরেজি শিখতে গেলে সর্বপ্রথম আমাদেরকে শিখতে হয় সাবজেক্ট সম্পর্কে। যেমন আমি যদি বলি সাবজেক্ট সম্পর্কে আমাদেরকে শিখতে হবে। সাবজেক্ট, তো সাবজেক্ট মানে হচ্ছে বাংলাতে হচ্ছে কর্তা। আসলে কর্তা হচ্ছে সাবজেক্ট। এখন এই কর্তা বলে আপনি কিন্তু কিছুই বুঝতে পারেন না। কর্তা মানে হচ্ছে যে কাজ করে। যেমন ধরেন আমি এখানে বললাম যে আমি রহিম বাজারে যাই প্রত্যেক দিন। তাহলে রহিম বাজারে প্রত্যেক দিন। এখন আপনি যদি এই কাজটাকে প্রশ্ন করেন যে কে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে উত্তর আসবে কি, রহিম বাজারে যায়। দ্যাট ইজ ওয়াই রহিম হচ্ছে সাবজেক্ট।
আরেকটা জিনিস হচ্ছে বাক্যের সর্বপ্রথম যে কথাটা লেখা থাকবে, একটা পূর্ণাঙ্গ বাক্যের প্রথমে যেটা থাকবে সেটাই সাবজেক্ট, সেটা ইংলিশেও এবং বাংলাতেও প্রথমে সাবজেক্ট থাকে। তাহলে সাবজেক্ট হচ্ছে কোনো কিছু যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। তো আপনাকে সাবজেক্টের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে সাবজেক্ট কতগুলো আমাদের আছে। আই, উই, ইউ, ইউ তোমরা, ইউ, শি, হি, ইট, দে, এনি কাইন্ড অফ নেম অর নাউন, করিম, এই সমস্তগুলো হচ্ছে সাবজেক্ট। আর এটা মাথায় রাখবেন প্রত্যেকটা জিনিসের ব্যক্তি হচ্ছে সাবজেক্ট হতে পারে, বস্তু সাবজেক্ট হতে পারে এবং সেটা বাক্যের প্রথমে থাকবে। যেমন তারা করিমের সাথে বাজারে গিয়েছিল। তারা করিমের সাথে বাজারে গিয়েছিল, এখানে যদি লক্ষ্য করেন তাহলে লক্ষ্য করেন এই যে বাক্যের প্রথম যেটা হচ্ছে সেটা সাবজেক্ট। এখন করিমের সাথে যদি আপনাকে এইভাবে আগে দিয়ে রাখে যে করিমের সাথে তারা বাজারে গিয়েছিল, তাহলে আপনি সাবজেক্ট কোনটা নেবেন, করিমের সাথে নাকি তারা বাজারে গিয়েছিল? তাহলে প্রশ্ন করেন কে গিয়েছিল? তারা। এর পরবর্তী প্রশ্ন আসবে কার সাথে? করিমের সাথে। তাহলে মেইন সাবজেক্ট হচ্ছে তারা। তাহলে বাক্যে একটা কাজকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করেন, অথবা দেখেন যদি এরকম থাকে কাজই নাই, এই ক্ষেত্রে কম্পিউটার একটা অন্যতম বিজ্ঞানের আবিষ্কার। কম্পিউটার একটা অন্যতম বিজ্ঞানের একটা আবিষ্কার। তাহলে এখানে যদি প্রশ্ন করেন তাহলে বিজ্ঞানের আবিষ্কার কোনটা? অন্যতম আবিষ্কার কোনটা? অন্যতম আবিষ্কার কম্পিউটার। তাহলে যদি কাজ না থাকে কোনটা দিয়ে প্রশ্ন করবেন, আর যদি কাজ থাকে তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করবেন, তাহলে আলটিমেটলি আপনি সাবজেক্ট পেয়ে যাবেন। তো এই সাবজেক্টকে আপনাকে শিখতে হবে। প্রথমে আপনাকে মনে রাখতে হবে সাবজেক্টের অবজেক্ট, এরপর পজিটিভ, এরপর রিফ্লেক্সিভ প্রোনাউন। মিনিমাম এই চারটা আপনাকে শিখতে হবে। যেমন আমরা বাংলাতে যদি চিন্তা করি তাহলে লক্ষ্য করবেন আমি, আমাকে, আমার, আর একটা হচ্ছে আমি নিজে। লক্ষ্য করেন আমি, আমাকে হচ্ছে পজিটিভ। মনে রাখবেন বাংলাতে আমি হচ্ছে সাবজেক্ট, আমাকে যখন বাংলাতে কে থাকবে তখন সেটা হচ্ছে অবজেক্ট, আর যখন এরকম র থাকবে তখন সেটা হয়ে যাবে পজিটিভ। আমি নিজে, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা আমরা আমি নিজে। তাহলে দেখেন এখানে যদি আমরা ইংরেজি করি এই চারটা জিনিসের, তাহলে কিভাবে আসতেছে দেখেন। প্রথম সাবজেক্ট আই, এরপরে মি মানে হচ্ছে কি আমাকে, এরপর মাই হচ্ছে আমার, আর মাই সেলফ এটা হচ্ছে পজিটিভ। তাহলে আমাদের সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্ট বলতে কোনগুলো বলছিলাম আমি? এখানে লক্ষ্য করেন এই যতগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পজিটিভ এবং এগুলোর বাংলা অর্থ আমি এটা আবার এখানে দিয়ে দিলাম আপনাদের বোঝার জন্য, যে সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ এগুলো কোন কোন সাবজেক্টগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে। এই সাবজেক্টগুলো যদি না পারেন, একইভাবে আই, একইভাবে উই, এইভাবে আমি, আমাকে, আমার, আমরা, আমাকে, আমাদেরকে, আমাদের, আমরা নিজে, এরপর তুমি, তোমাকে, তোমার, তুমি নিজে, এইভাবে সাজিয়ে নেবেন প্রত্যেকটা। তাহলে বুঝতে পারলেন যে আপনাকে ইংরেজি শিখতে হলে প্রথম সাবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে,
এখন সাবজেক্টের পর আপনাকে ধারণা রাখতে হবে অক্সিলারি ভার্ব সম্পর্কে। অক্সিলারি ভার্ব সম্পর্কে তাহলে আপনাকে একটা জিনিসের যদি আনুমানিক ধারণা থাকে তাহলে আপনি কখনোই এটাতে কি পারবেন না, আপনি কনফিডেন্সিয়াল হতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই টু বি কনফিডেন্সিয়াল, টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আপনাকে জানতে হবে, যদি ইংরেজি শিখতে চান তাহলে জানতে হবে আপনাকে টোটাল কয়টা অক্সিলারি ভার্ব আছে। একটা আছে বি ভার্ব, আরেকটা আছে ডু ভার্ব, আরেকটা আছে হ্যাভ ভার্ব, আরেকটা আছে মোডাল ভার্ব। তাহলে আমরা দেখব বি ভার্ব, সেটা হচ্ছে আপনাকে শিখতে হবে am, is, are, was, were, এটা হচ্ছে বি ভার্ব। ডু ভার্ব মানে হচ্ছে ডু, ডাজ এবং ডিড এর ব্যবহার। হ্যাভ ভার্ব মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার। মোরাল ভার্ব মানে হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, গোয়িং টু। তাহলে আপনাকে শিখতে হবে অট টু, গোয়িং টু, মডাল ভার্ব, অট টু, গোয়িং টু এই পর্যন্ত। এরপর আছে নিড, দেয়ার, এটসেট্রা। আপনার মিনিমাম এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। তাহলে লক্ষ্য করেন আমাদের কি কি শিখতে হবে, অ্যামিজার এবং ওয়াজ ওয়ার এর ব্যবহার, যেগুলোকে বি ভার্ব বলা হয়। ডু ডাজ ডিড এর ব্যবহার, ডু ডাজ ডিড কেন ব্যবহার করা হয়, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ কথা বলতে। এবং ডু ডাজ ডিড এটাও একটা ভার্ব, মেইন ভার্বও হয়, এটা আবার সাহায্যকারী ভার্বও হয়। তো মেইন ভার্বের ব্যবহার কি এবং সাহায্যকারী ভার্বের ব্যবহার কি, ডু ডাজ ডিড এর ব্যবহার জানতে হবে আপনাকে। হ্যাভ এজ হ্যাড এইটার ব্যবহার আপনাকে জানতে হবে। এবং এই যে ক্যান, কুড প্রত্যেকটার প্রেজেন্ট পাস্ট ইন দ্য মডেল ভার্ব, এইগুলোর ব্যবহার আপনাকে কি করতে হবে, জানতে হবে। তাহলে গেল এটা। তাহলে আমরা অক্সিলারি ভার্ব কি কি আমাদেরকে জানতে হবে আমরা ধারণা নিলাম। নাও নেক্সট টু আমাদেরকে জানতে হবে ভার্ব সম্পর্কে, সাবজেক্ট সাহায্যকারী ভার্ব। এই ভার্বের রূপ আমরা সবসময় শিখি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। আমাদেরকে সবসময় শেখানো হয় প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এই তিনটা শিখে আপনাকে যদি ইংরেজি করতে বলা হয় তাহলে এইটার টোটাল কয়টা রূপ আছে আপনি যদি না জানেন তাহলে আপনি কিভাবে ইংরেজি করবেন। যেমন আমি আপনাকে দেখাই, প্রথমে দেখেন এখানে আছে গো। গো মানে কি, প্রেজেন্ট ফর্ম। তো এটা আমরা সবাই জানি। একটা ভার্বের কয়টা রূপ হতে পারে আমি আগে দেখাইনি। গো সেটা হতে পারে গো, এরপর হতে পারে ওয়েন্ট, ফার্স্ট ফর্ম, এরপর হতে পারে গন, ফার্স্ট পার্টিসিপল, এরপর হতে পারে টু গো যেটাকে ইনফিনিটিভ বলা হয়, এরপর হতে পারে গোয়িং যেটাকে জেরান্ট বলা হয়, এরপরে আরেকটা গোয়িং একই আইএনজিতে হতে পারে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হতে পারে হ্যাভিং গন। তো যে কোনো ভার্বের আপনি যদি এই রূপগুলো না জানেন এইভাবে, এখন আপনি শুধু এই তিনটা আমাদেরকে বাড়িতে মুখস্থ করানো হয়, কিন্তু ভাই এই তিনটা শিখে বাকি চারটার ব্যবহার যদি না জানেন তাহলেই হচ্ছে আপনার বিপদ। তো আপনার এই তিনটার সাথে আপনাকে পরিচিতি করানো হয় ফ্রম দ্য চাইল্ডহুড লেভেল, দ্যাট মিনস আফটার প্রাইমারি লেভেল। এভরিবডি হ্যাজ টু নো present, past and past participle, and the rest of the form of the verb we are always unknown. আমরা সবসময় unknown থাকি, we remain unknown, আমাদেরকে রিমেইন রাখা হয়, আমরা unknown থাকি। বাট যখনই আপনি এখন একটা নিজে কিছু তৈরি করতে যাবেন তখন এইগুলোর ব্যবহার হবে। তো একইভাবে দেখেন প্রত্যেকটার আমি যদি এখানে আলাদা আলাদা করি,
প্রত্যেকটার নাম দেব এবং এগুলোর কি অর্থে আপনাকে সেটাও ধারণা রাখতে হবে। এখন দেখেন আপনার এই যে ভার্ব প্রেজেন্ট, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এরপরে এটা হচ্ছে ওয়েন্ট হচ্ছে ফার্স্ট ফর্ম, গন সেটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এরপর লক্ষ্য করেন টু গো এটা হচ্ছে ইনফিনিটিভ অফ ভার্ব, ইনফিনিটিভ ফর্ম, এরপর ভার্ব এটা হচ্ছে জেরান্ট, আইএনজি মানে জেরান্ট, এইভাবে মনে রাখবেন। আর আবার আইএনজি যদি সেটা অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে হয় প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাভিং বিবি সেটার নাম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো আপনি যখন ইংলিশ শিখবেন তখন আপনাকে অবশ্যই মাথাতে রাখতে হবে যে মূল ভার্ব কি অর্থে বাংলাতে ব্যবহার করা হয়, ওয়েন্ট পাস্ট ফর্ম কি অর্থে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়, গন সেটা বাংলাতে কি অর্থে ব্যবহার করা হয়, টু গো সেটা কি অর্থে বাংলাতে ব্যবহার করা হয়, গোয়িং আইএনজি ভার্বের সাথে আইএনজি কখন হয়, ভার্বের সাথে আইএনজি কখন হয় এবং জেরান্ট কখন হয় অথবা সেটা প্রেজেন্ট পার্টিসিপল কখন হয়, হ্যাভিং গন প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল এটাকে বলা হয়। তো হ্যাভিং গনের এটার ব্যবহারটা কি, আমি আপনাকে এই 7টা ভার্ব কিভাবে ব্যবহার করবেন এই ভার্ব নিয়ে আমি আপনাদেরকে ক্লাস দিতে চাই। যদি আপনাদের প্রয়োজন হয় যে প্রত্যেকটা ভার্ব কি কি অর্থে ব্যবহার করা হয় আমাকে জানতে হবে, আপনাদের জানতে হবে। এই ভার্বের ব্যবহার ব্যতীত if you want to speak English or if you want to learn English, I don't think so you will be able to do that. That is why you will have to practice in such a way যেন আপনার প্রত্যেকটার অর্থ জানা থাকে। আমি আপনাদেরকে অবশ্যই যদি আপনারা চান আমি প্রত্যেকটা এই 7টা ফর্ম দিয়ে আমি আপনাদেরকে বাক্য করে করে প্র্যাকটিস করাবো এবং এই 7টা ভার্ব দিয়ে যেহেতু আমরা প্র্যাকটিস করি না, দ্যাট ইজ ওয়াই আমরা ইংরেজিতে দুর্বল। মোস্ট অফ দ্য টাইমস দেখবেন এই যে আপনাদের এইখানে যে ভার্বগুলো আছে এই 4টা টু গো, গোয়িং এবং হ্যাভিং গন, এই 4টা ভার্ব এটা ব্যবহার হতে পারে আপনার সাবজেক্টের স্থানে ব্যবহার হতে পারে, যেমন সাবজেক্টের স্থানে এইরকম ভাবে এটা শুধু ভার্বের শুধু সাবজেক্ট সাহায্যকারী ভার্ব অবজেক্টে এবং সাবজেক্টে, এই টু গো সাবজেক্টেও ব্যবহার হতে পারে অবজেক্টেও ব্যবহার হতে পারে, যেমন দেখেন সাবজেক্টে অ্যান্ড অবজেক্টে ব্যবহার হতে পারে। যেমন দেখেন আমি যদি বলি টু গো, টু ওয়াক is a good exercise, হাঁটা সকালে স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি আপনাকে এইখানে হতে পারে। আবার আপনি যদি বলেন I want to learn English, এখন লক্ষ্য করেন এটা কিন্তু সাবজেক্টে এখন বসায় নাই, এখন সাবজেক্টে ঠিকই আছে কিন্তু ভার্বের পরে এটা কিন্তু দ্বিতীয় ভার্ব হিসাবে ব্যবহার হইতেছে। যদি একটা ভার্ব সেটা ভার্বের জায়গা ছেড়ে, মনে রাখবেন এই সাবজেক্ট এরপর সাহায্যকারী এরপর ভার্ব, এটা হচ্ছে ভার্বের মূল জায়গা। এখন ভার্ব যদি এইখানে না থেকে এটা যদি এই সাবজেক্টের ক্ষেত্রে অথবা এরকম অবজেক্টের দ্বিতীয় ভার্ব হিসাবে অবজেক্টে আসে তখন আপনাকে বুঝতে হবে এটা হয় টু হবে না হয় আইএনজি হবে। তখন টু হলে সেটার অর্থ কি, আইএনজি হলে অর্থ কি, প্রেজেন্ট পার্টিসিপল হলে অর্থ কি, জেরান্ট হলে এর অর্থ কি, A to Z আমি আপনাদের নেক্সট ক্লাসে একটা ক্লাসে আমি 7টা ভার্বের প্রত্যেকটার অর্থ মিলিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো। যদি আপনারা এইটা নিয়ে ক্লাস চান আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারবেন। তাহলে আমরা ভার্ব সম্পর্কে আমরা জানলাম, ভার্ব সম্পর্কে ভার্ব তাহলে কয়টা আমাকে প্র্যাকটিস করতে হবে, 7টা ভার্ব নিয়ে আমাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে লক্ষ্য করেন সাবজেক্ট গেল, সাহায্যকারী গেল, এখন আসলো ভার্ব গেল। তাহলে আমরা কি কি শিখলাম, সাবজেক্ট শিখলাম, অক্সিলারি কি কি শিখতে হবে সেটা জানলাম, ভার্ব এইটা জানলাম। এখন এই ভার্বের পরে
আমাদের থাকবে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব। মনে রাখবেন এরপর থাকে কি অবজেক্ট। এখন অবজেক্ট সাবজেক্ট সাহায্যকারী ভার্ব এটা হচ্ছে 3 নাম্বার, 1 2 3। এখন যদি এই ভার্বটা, এখন এই যে সাবজেক্ট আর অবজেক্ট এই দুইটা জায়গায় আমাদেরকে যদি বড় বড় বাক্য দেওয়া হয়, যেমন আমাদেরকে যদি দেওয়া হয় যে এরকম হাতের, ধরেন আপনার এরকম যদি থাকে, নবম বা এরকম যদি থাকে, স্কুলে যাওয়া বাচ্চারা খুবই চঞ্চল। এখন যদি এটাকে চিন্তা করেন, বা চঞ্চল হয় হয় দিলাম এভাবে, এখন এটাকে ইংরেজি করবেন, তাহলে দেখেন খুবই চঞ্চল হয় কারা হয়? স্কুলে যাওয়া বাচ্চারা। তাহলে আমাকে কি করতে হবে? স্কুলে যাওয়া বাচ্চা। তাহলে দেখেন স্কুল, আমি যদি ইংরেজি করি স্কুল, এরপরে কি গো, এখানে লক্ষ্য করেন স্কুল গোয়িং চিলড্রেন। তাহলে এখানে যখন যাওয়া কথাটা আসলো তখন দেখেন এই যে ভার্বের আইএনজি কিন্তু এখানে আসলো, তাহলে সাবজেক্টেও ভার্ব বসে, আর সাবজেক্টে ভার্ব বসলে সেটা কি হয়ে যায়? আইএনজি হয়ে যায়। বাক্যের প্রথমে মানে সাবজেক্টে যদি ভার্ব বসান তাহলে আইএনজি। যেমন ওয়াক বলবেন না, শুধু একটা ভার্ব বলে বলবেন ওয়াকিং। একইভাবে সুইমিংকে বলা হয় সুইমিং ইজ গুড এক্সারসাইজ। তাহলে প্রথমে বাক্যে ভার্ব আসলে বা প্রথমে যদি সাবজেক্টের স্থানে ভার্ব বসে তাহলে সেই ভার্বের সাথে কিন্তু আপনার আইএনজি দিতে হবে। এইটা আগে মাথায় রাখেন। স্কুল গোয়িং চিলড্রেন। আচ্ছা, এখন বললাম যে গার্মেন্টসে কাজ করা মহিলারা, তাহলে গার্মেন্টস ওয়ার্কিং উইমেন এইভাবে বলতে পারবেন। আচ্ছা, এখন আমি বললাম বই পড়া আমার ফেভারিট হবি, তাহলে বই পড়া, পড়াটা হচ্ছে কাজ, তাহলে বলবেন রিডিং বুক। এইভাবে তাহলে আমি আপনাকে এখানে যেটা বোঝাতে চাইছিলাম যে একটা বাক্যে এই লক্ষ্য করবেন প্রথমে কি হবে? সাবজেক্ট, অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি এবং ভার্ব সম্পর্কে আমরা ভালো ধারণা পাইছি। এখন আপনি মনে রাখবেন একটা সাবজেক্ট যখন, সাবজেক্ট কি থাকে? শুধু আমি তুমি এরকম থাকে। সাবজেক্ট থাকে হচ্ছে এই ধরনের, যেমন আমি ছাত্র, রহিম ভালো ছেলে, করিম ব্রিলিয়ান্ট। এখন আমি যদি বলি করিমের বাবার দোকান খুবই করিমের বাবার দোকান খুবই সাজানো গোছানো। তাহলে কি সাজানো গোছানো? তখন অ্যাডজেক্টিভটাকে আমরা কি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। তাহলে কিন্তু করিমের নাকি করিমের বাবার দোকান, যখন আপনি দেখলেন সাবজেক্ট এরকম বড় হয়ে গেল তখনই আপনাকে বুঝতে হবে যে আপনাকে এই যে সাবজেক্ট আছে এটা যদি বড় বড় বাক্য হয়ে থাকে তাহলে অবজেক্ট আছে, তাহলে এই সাবজেক্ট আর অবজেক্ট আপনাকে যদি ভালো করে বড় বড় থাকে তখন আপনি কিভাবে করবেন? আমি দেখেন এখানে দেখালাম এটা হচ্ছে কি করিমের বাবার দোকান, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমাকে বড় বড় বাক্য দ্বারা সাবজেক্ট শিখতে হবে। সাবজেক্টে কি কি থাকতে পারে? এখন এই সাবজেক্টে থাকতে পারে ভার্বের সাবজেক্টে হতে পারে ভার্ব আইএনজি, বোঝার চেষ্টা করবেন, আমি পরবর্তীতে বিস্তারিত দেখাই দিব। এখানে আবার থাকতে পারে অ্যাডজেক্টিভ নাউন, যেমন ভার্ব আইএনজি আমি আগে দেখাইছি ওয়াকিং, এটা বলছি।
তাহলে আপনাকে এই যে সাবজেক্টে এবং অবজেক্ট আছে এই দুইটা জায়গার মধ্যে গেলেই আপনাকে এই যখন আমরা পারি না, এর কারণ হচ্ছে কারণ আমরা অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে আমাদের ভালো ধারণা নাই। তো আমি যদি নাউন সম্পর্কে চিন্তা করি, নাউন মানে কি, আমি জিজ্ঞাসা করার আগে আপনি বলে দেবেন নাউন মানে হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলে। ভাই এইভাবে যদি আপনি শিখেন তাহলে আপনার কোনো কাজেই আসবে না। আপনি যদি ইংলিশ বাক্য দেখে আপনাকে যেমন বাংলাতে চিনতে হবে, বাংলাতে আপনাকে চিনতে হবে যে কি দেখলে বুঝবেন সেটা নাউন। আবার ইংরেজিতে আপনাকে কি করতে হবে, অক্ষর দেখেও চিনতে পারবেন। তো এর আগে আপনাকে হার্ডলি রিয়ালাইজ করতে হবে এই অ্যাডজেক্টিভ নাউনটার ব্যবহার কি ভাই। তো অ্যাডজেক্টিভ এবং নাউনের ব্যবহার, আপনাকে নাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা লাভ করতে হলে আপনাকে মনে রাখতে হবে যে আমি যেভাবে গ্রামার পড়ি, আমরা কি কথা বলার সময় এভাবে গ্রামার চিন্তা করি? নেভার। তাহলে আমাকে কি করতে হবে, কথা বলার ক্ষেত্রে কিভাবে নাউন এবং অ্যাডজেক্টিভ আমাকে চিনতে হবে সেটা আমাকে ধারণা রাখতে হবে। নাউন এবং অ্যাডজেক্টিভের খুব ভালো ধারণা থাকতে হবে। এরপরে আসলো এইটা সাবজেক্ট আর অবজেক্টে, তাহলে কি বুঝলাম, নাউন অ্যাডজেক্টিভ। এই নাউন অ্যাডজেক্টিভ এক বা দুই বা ততোধিক বড় বড় শব্দ হয়ে গেলে কিভাবে সেটা সাজাতে হয় সেটা আপনাদেরকে আগে শিখতে হবে। এখন সেটার জন্য আমি আপনাদেরকে নাউন অ্যাডজেক্টিভ আগে কি পাইলাম, ভার্ব নিয়ে একটা ক্লাস দিব বলছিলাম। এরপর কি অ্যাডজেক্টিভ, নাউন, অবজেক্টে দুই বা ততোধিক শব্দ হলে কিভাবে ব্যবহার করবেন সেটা শিখতে হবে। দুই বা ততোধিক শব্দ হলে কিভাবে ব্যবহার করবেন। আচ্ছা আমি লিখলাম না, জাস্ট আমি আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি। পরবর্তীতে লক্ষ্য করেন দুই বা ততোধিক শব্দ, যেমন আমি যদি বলি সুন্দর ফল, সুন্দর ফুল, এটাও দুই শব্দ। আচ্ছা এখন আমি যদি বলি আমার, যেটা আগে লিখছি আমরা, বাবার দোকান, তাহলে সেটা কিভাবে ইংরেজি করব। এরপরে এটা থাকতে পারে ঘরের ভিতর, ঘরের ভিতর বাচ্চাদের, ঘরের ভিতর বাচ্চাদের কিচিরমিচির শব্দ। আচ্ছা এখন ঘরের ভিতর বাচ্চাদের কিচিরমিচির শব্দ, এই এত বড় একটা বাক্য, ঘরের ভিতর বাচ্চাদের কিচিরমিচির শব্দ, এইটাকে যদি আপনাকে সাবজেক্ট বানাতে হয় বা অবজেক্টে বসাতে হয় তখন আপনি এটাকে কিভাবে ইংরেজি করবেন। এখন একটা জিনিস, যখন দুই বা ততোধিক শব্দ আপনারা ইংরেজি করবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে এটা কি বাম দিক থেকে ডান দিকে ইংরেজি হবে নাকি ডান দিক থেকে, মানে উল্টা দিক থেকে ইংরেজি করবেন। বাম দিক থেকে ডান দিকে ইংরেজি করবেন দুই বা ততোধিক শব্দ যদি হয়ে যায়, নাকি ডান দিক থেকে বাম দিকে। তার মানে আমরা যেটা আমাদের ভাষায় বলি যে যেভাবে আছে সেভাবে ইংরেজি করবেন। যেমন সুন্দর ফুল, এটাকে যদি ইংরেজি করেন তাহলে হবে কি, এটাকে যদি ইংরেজি করি তাহলে হয় বিউটিফুল ফ্লাওয়ার। তাহলে এটা বাম দিকে ডান দিকে ঠিক যেভাবে আছে এই ভাবেই ইংরেজি করতে হবে। তার মানে কি, গুছিয়ে যেভাবে আছে সেভাবেই, সুন্দর আছে সুন্দর আগে দিবেন, ফুল ফুল। এখন যদি বলেন আমার বাবার দোকান, তাহলে এটাকে বলতে পারবেন মাই ফাদার্স স্টোর, অথবা আপনি উল্টা দিক থেকে ইংরেজি করতে পারবেন। এই রর জন্য নেবেন অফ, আর এটা আমার তো মা ডাইরেক্ট, তাই এটা অফ নেওয়ার দরকার নাই। তাহলে আমার বাবা একটা অংশ, দোকানের একটা অংশ, তাহলে এটা হবে উল্টা দিক থেকে। তো কখন উল্টা দিক থেকে কিভাবে ইংরেজি করবেন আর কখনই ভাবে সেটাকে প্রথম থেকে
বাম দিক থেকে ডান দিকে করবেন বা উল্টা দিকে করবেন, সেটা কিভাবে বুঝবেন? কি হলে আপনারা উল্টোভাবে করতে পারেন? শুধুমাত্র এই একটা জিনিস আপনাদের না জানা থাকার কারণে। এবং নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে আপনি কি চিন্তা করছেন কখনো যে নাউন অ্যাডজেক্টিভটা কখন ব্যবহার করতে হয়? আপনারা কি করতে পারতেছেন না, ভালো করে ইংরেজি করতে পারতেছেন না। তো আমি আগামী ক্লাসে আপনাদেরকে ইংরেজি শেখার আগে অন্তত এই জিনিসটা মাথায় রাখবেন যে আমরা 2 বা ততোধিক যে শব্দ সমষ্টি আছে, আগে এইটাকে করি। আমি ফুল বাক্য দরকার নাই। মনের, যেমন দেখেন, এটা যদি আপনি এভাবে পারেন, মনের ভিতরে ছোট্ট হৃদয়ের এক কোণে। এখন দেখেন আমি এটাকে মনের ভিতরে না বুকের ভিতরে, এখন এইটা দেখেন, এটা তো কোনো বাক্য না, বুকের ভিতরে ছোট্ট হৃদয়ের এক কোণে। তাহলে হাউ টু ট্রান্সলেট দ্যাট, আগে এটা আপনাকে শিখতে হবে। এরপরে আপনাকে বুঝতে হবে ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই জিনিসটা মাথায় পাইলাম যে আমরা সাবজেক্ট বোঝার সাথে সাথে, লক্ষ্য করবেন, সাবজেক্ট বুঝতে হলে এই বড় বড় শব্দগুলোকে কিভাবে সাবজেক্ট করতে হয় সেটা আপনার শিখতে হবে। সেটা আপনি পারেন না। যেমন এটাকে যদি ইংরেজি করেন, বুকের ভিতরে ছোট্ট হৃদয়ের এক কোণে আমার, ধরেন আমি বাংলাতে লিখে বলছি, আমার ব্যথা করতেছে। তাহলে এই যে একটা বাক্য, তাহলে এইটা হচ্ছে কোথায় ব্যথা করতেছে? বুকের ভিতরে ছোট্ট হৃদয়ের এক কোণে। এখন এটা যদি আপনি ইংরেজি না করতে পারেন, দেন হাউ ইজ দ্যাট পসিবল টু স্পিক ইংলিশ অ্যাট দ্য টাইম অফ টকিং এর সময় আপনাকে অবশ্যই কি হতে হয়? ইনস্ট্যান্ট তৈরি করতে হয়। আপনি মুখস্থ করে সব কথা আপনি মুখস্থ করে রাখতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই ইউল হ্যাভ টু নো হাউ টু ক্রিয়েট। তাহলে আপনাকে বুঝতে হবে এটাকে আমি বাম দিক থেকে ডান দিকে, মানে ভাওভাবে ইংরেজি করব নাকি উল্টাভাবে ইংরেজি করব। যদি ভাওভাবে মানে বাম দিক থেকে ডান দিকে, এটা হচ্ছে ভাওভাবে বলি আমরা, আর এইটা উল্টা দিক থেকে বলে ডান দিক থেকে বাম দিকে। এইটা করবেন কিভাবে? তাহলে এই জিনিসটা আপনাকে আগামী ক্লাসে আমি দিব। তাহলে আমরা বুঝলাম আমাদের এখানে দেখি সাবজেক্ট অবজেক্টে আমাকে ভার্ব আইএনজির ব্যবহার শিখতে হবে, এবং অ্যাডজেক্টিভ নাউন কিভাবে বসে এবং কিভাবে থাকে এটা শিখতে হবে। আর কি শিখতে হবে? দুই বা ততোধিক শব্দকে কিভাবে, 2 বা ততোধিক শব্দকে কিভাবে আপনারা ইংরেজি করতে হবে সেটা জানতে হবে, যেটা আমি আগামী ক্লাসে দেব। তো আমার সাথে আপনারা একটু কাইন্ডলি থাকবেন, আমি আপনাদেরকে এখানে দেখাই দিব কিভাবে ইংরেজি করতে হবে, এটা আপনাকে জানতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? আমাদেরকে সাবজেক্ট সম্পর্কে জানতে হবে, এরপর অবজেক্টেও, সাবজেক্ট এবং অবজেক্টে এই 3টা জিনিস দিয়ে বড় বড় বাক্য কে করতে হয়। এখন এই বড় বড় বাক্যের ভিতর আবার আরেকটা জিনিস থাকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনারা অনেকেই বলেন যে আমি ভাই সাবজেক্ট বসাতে পারি, সাহায্যকারী ভার্ব পর্যন্ত বসাতে পারি, এরপর অবজেক্টে কি বসবে সেগুলো আর আমি পারি না। এটা সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব এগুলো বসাইতে পারেন। অনেকেই আমি দেখছি এগুলো বলেন যে আমরা এইটুক পারি, সাবজেক্ট অক্সিলারি ভার্ব এইটুক পারি। এরপর অবজেক্টের এখানে যেই আপনার ব্যবহারগুলো আছে, তো অবজেক্টের ব্যবহার আমি কি দেখাইলাম? 2 বা ততোধিক শব্দ, সাবজেক্ট অবজেক্টের ব্যবহার দেখাইলাম। আরেকটা ব্যবহার দেখাইলাম আপনাকে, অ্যাডজেক্টিভ নাউনের ব্যবহার দেখাইলাম। এখন 2 বা ততোধিক শব্দ হলে আগে কোনটা করবেন সেটা জানেন না, বাম দিক থেকে ডান দিকে ইংরেজি করবেন নাকি ডান দিক থেকে বাম দিকে ইংরেজি করবেন, এরকম যদি শব্দ থাকে, যেমন করিবের বাবার দোকান, এখন এরকম যদি থাকে, স্কুলে যাওয়া বাচ্চারা, এরকম যদি থাকে, তাহলে কিভাবে ইংরেজি করবেন? এটা যদি না জানেন তাহলে আপনার কখনোই ইংরেজি শেখা হবে না। আমি একটা ব্যতিক্রম ধর্মী ওয়েতে আপনাদেরকে চেষ্টা করতেছি
যারা সরাসরি আমার কাছে পড়তে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে 01993939380। ফাউ পেশাল পারার জন্য আমার কাছে কখনোই ফোন দিয়েন না, কারণ এই ধরনের সময়টুকু আমার নাই। আপনারা আমাকে ইমোতে মেসেজ করতে পারেন, অথবা আপনারা যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান, যারা বাইরের দেশে আছেন, যদি আপনাদের স্পোকেন ইংলিশের দরকার হয় তাহলে আমার সাথে কন্ট্রাক্টে আপনি কাজ করবেন। আমি লাইভ ভিডিও ক্লাসের মাধ্যমে আমি সরাসরি আপনাকে নিয়ে ক্লাস করে দেব। সো গাইস, এই হচ্ছে আজকে সাবজেক্ট সাহায্যকারী ভার্ব, এইটুকু আমরা বললাম। এবং এরপরে আপনাকে যে আমরা বাক্য, ছোট বাক্য তৈরি করতে পারি। আরেক ধরনের মানুষ আছে কি বলে যে আমি ছোট বাক্য তৈরি করতে পারি, যেমন আমি খাই, আমি শিখি, এগুলো আমরা তৈরি করতে পারি। বাট যখনই একটা বাক্যকে এই সাবজেক্ট এবং ভার্বের পরের যে অংশটুকু থাকে সেগুলোকে আমরা ইংরেজি করতে পারি না। ভাই, এই সাবজেক্ট ছোট বাক্য আপনি করতে পারেন, বড় বাক্য আপনি বানাতে পারেন না। এর একটা কারণ হচ্ছে যে বড় বাক্য ছোট থেকে যদি বাক্য বড় করতে চান, নাউন অ্যাডজেক্টিভ যেরকম অবজেক্টে থাকে এরপরেও আরও থাকতে পারে। তো সেই ব্যবহারের জন্য আপনাকে মাথায় রাখতে হবে, বাক্য বড় করতে হলে আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রিপোজিশন। আপনাকে প্রথম কি শিখতে হবে? প্রিপোজিশনের ব্যবহার শিখতে হবে। তো হোয়াট ডু মিন বাই প্রিপোজিশন? প্রিপোজিশনের অনেক ভিডিও আছে আমার, আপনারা সরাসরি অল প্রিপোজিশন ওয়াদুদ স্যার অথবা শুধু প্রিপোজিশন লিখে সার্চ দিলে সবার আগে আমারটা পাবেন। আর আপনারা যেটাই লিখে সার্চ দিবেন এরকম সাথে ওয়াদুদ স্যারটা লিখে দেবেন। রাইট ফ্রম ভার্ব ওয়াদুদ স্যার, প্যাসেজ নারেশন ওয়াদুদ স্যার, চেঞ্জিং সেন্টেন্স ওয়াদুদ স্যার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ওয়াদুদ স্যার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস ওয়াদুদ স্যার, এইভাবে লিখলে সবগুলো পারবেন। তো এখানে লক্ষ্য করেন, আপনাকে বাক্য বড় করতে পারি না, এইটার সমাধান হচ্ছে প্রিপোজিশন। এখন আপনি প্রিপোজিশন কাকে বলে সেটা শিখলে লাভ নাই, এটা দিয়ে কি করে সেটা শিখে লাভ নাই। কথার মধ্যে কোন জায়গায় প্রিপোজিশন আছে সেইটা আপনাকে বুঝতে হবে। যেমন দেখেন, প্রিপোজিশন হচ্ছে যুক্তকারী। প্রিপোজিশন কি? যুক্তকারী শব্দ। আপনি বইয়ের ভাষা দরকার নাই, যুক্তকারী শব্দ যেটা দিয়ে বাক্যকে ভরে করবেন, জোড়া লাগায় লাগায় বড় করবেন। তাহলে যেটা দিয়ে বাক্য বড় করবেন সেটার নাম হচ্ছে প্রিপোজিশন। যুক্তকারী শব্দ, তাহলে এটা বাক্যকে বড় করার ক্ষেত্রে কাজে লাগে, এটা মাথায় রাখেন আপাতত। যে বাক্য বড় করার ক্ষেত্রে কি কি লাগবে? বড় বড় বাক্য করার ক্ষেত্রে সাবজেক্ট সাহায্যকারী ভার্বের পরে প্রিপোজিশনের ব্যবহার লাগবে। প্রিপোজিশন হচ্ছে শব্দ যুক্ত করে। আরেকটা যুক্তকারী জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কনজাংশনের ব্যবহার আপনাকে জানতে হবে যদি অনেক বড় বাক্য তৈরি করতে চান, তাহলে কনজাংশনের ব্যবহার শিখতে হবে। প্রিপোজিশন হচ্ছে যুক্তকারী শব্দ, দ্যাট মিনস শব্দ যুক্ত করে। আর কনজাংশন হচ্ছে, আপনি আপাতত এইভাবেই মাথায় রাখেন যে এটা বড় ধরনের জিনিস, বাক্যকে যুক্ত করে, একটা বাক্যের সাথে আরেকটা বাক্যকে যুক্ত করে। তাহলে প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশন হচ্ছে শব্দ যুক্ত করে বাক্যকে বড় করা, আর কনজাংশন হচ্ছে বাক্য যুক্ত করে করে বড় করা। তো আমি যে জিনিসগুলো আপনাদেরকে এখানে দেখাইলাম সেটা হচ্ছে আপনারা যে কারণে পারেন না, এক নাম্বার কারণ হচ্ছে দুই বা ততোধিক শব্দ আপনারা ইংরেজি করতে পারেন না। এটা হচ্ছে আপনাদের প্রথম দুর্বলতা। দ্বিতীয়ত দুর্বলতা হচ্ছে সাবজেক্টকে দুই বা ততোধিক শব্দ থাকলে যেরকম পারেন না, সাবজেক্টের কয়টা ব্যবহার শিখতে হবে সেটাও জানতে হবে। তাহলে দুই বা ততোধিক শব্দ, এটা হচ্ছে মূল। এরপর আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে, অ্যাডজেক্টিভ এবং নাউন কিভাবে মুখে বললেই একজনে চিনে ফেলবেন যেখানে অ্যাডজেক্টিভ নাউন আছে, সেটার আপনাদের শিখতে হবে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব অ্যালয় লাগানো থাকলে 85% অ্যাডভার্বই অ্যালয় লাগানো থাকে, যেমন টাইমলি, সময় মতো, এখন আমি বললাম নর্মালি, সাধারণভাবে, ভাবে মতো, এরকম যদি থাকে অ্যাডজেক্টিভ নাউন অ্যাডভার্বের, তাহলে আপনাদের জ্ঞান রাখতে হবে। এবং এটা আপনারা যে গ্রামার পড়েন সেই রুল না, আমি আগামী ক্লাসে আপনাকে দেখাবো যে কোন শব্দটা অ্যাডজেক্টিভ নাউন থাকলে বুঝবেন অ্যাডজেক্টিভ নাউন, এবং এটাকে বাম দিক থেকে করবেন ইংরেজি নাকি ডান দিক থেকে ইংরেজি করবেন, এইটা আপনাকে জানতে হবে।
এরপর আপনাকে প্রিপোজিশন কোন জায়গায়, আমি যেটা বললাম, যেমন আপনি একটা জানেন যে বাংলাদেশ মানে হচ্ছে ইংলিশ হচ্ছে বাংলাদেশ, ডাইরেক্ট বুঝবার চেষ্টা করেন। এখন যদি এখানে লেখা থাকে বাংলাদেশে, তাহলে অবশ্যই আমি যদি এখানে বাংলাদেশ বসাই, লক্ষ্য করবেন, তাহলে এই বাংলাদেশের অর্থ আসবে, এই বাংলাদেশ অর্থ হচ্ছে এই বাংলাদেশ, কিন্তু এখানে বাড়তি কি একটা রয়ে গেছে, একার। তাহলে আমার এই একার যেহেতু একটা বাদ পড়ে গেছে, তাহলে বুঝতে হবে এখানে আমাকে একটা প্রিভিশন দিতে হবে, যেহেতু বাংলাদেশের মধ্যে, তাহলে আমাকে লিখতে হবে ইন বাংলাদেশ। তাহলে বাংলাদেশে, এখন বাংলাদেশ হচ্ছে এটা, এখন যদি আমি লিখি বাংলাদেশের, এখন আমি আবার যদি লিখি বাংলাদেশের সাথে, তাহলে আপনাকে বুঝতে হবে এই বাংলাদেশ হচ্ছে মূল শব্দ, আর এটা যেটা বলে সাথে আছে যেগুলো শেষে, সেগুলো হচ্ছে প্রিপোজিশন। তার মানে এগুলো হচ্ছে প্রিপোজিশন, আপনাকে নিতে হবে। তাহলে এভাবে যদি ডিরেক্টলি না বোঝেন, তাহলে আই ডোন্ট থিংক সো ইউল এভার, তো দূরের কথা, আপনি কখনোই এই জিনিসগুলো আপনি করতে পারবেন না। তাহলে আপনাকে মূল মাথায় রাখতে হবে যে আপনার দুর্বলতা কোনগুলো। আপনার দুর্বল হচ্ছে প্রিপোজিশন কনজাংশন সম্পর্কে আপনার ধারণা নাই, প্রিপোজিশন কিভাবে যোগ করে এগুলোর ব্যবহার সম্পর্কে ধারণা নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে বুঝতে হবে কনজাংশনটা কি, কনজাংশনটা কিভাবে ব্যবহার করে, কনজাংশন বাক্যকে দিয়ে কিভাবে যুক্ত করে, এবং কতগুলো কনজাংশন আছে, কনজাংশনের অর্থ। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুই বা ততোধিক শব্দ সাবজেক্টে বা অবজেক্টে থাকলে সেগুলোকে কিভাবে ইংরেজি করে, অ্যাডজেক্টিভ নাউন অ্যাডভার্ব থাকলে কিভাবে ইংরেজি করে, দুই বা ততোধিক শব্দকে বাম দিক থেকে ডান দিকে ইংরেজি করব নাকি ডান দিক থেকে বাম দিকে ইংরেজি করব, সেটা হচ্ছে মূল জিনিস। যদি এইভাবে প্র্যাকটিস না করেন, তাহলে কখনোই করতে পারবেন না। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস আপনাদের লাইভ করে, আমি প্রথম কোনো কিছু না লিখে ডিরেক্টলি আমি লিখে ক্লাস করলাম। আগামী কালকে আপনারা ক্লাস পাবেন প্রত্যেকটা 7টা ভার্ব দিয়ে কিভাবে সরাসরি বাংলা করে ইংরেজি করবেন, কিভাবে সরাসরি বাংলা থেকে ইংরেজি অনুশীলন করবেন। আগামী কালকের ক্লাস থাকবে এইটা। তাই যদি আপনারা পাইতে চান, যদি একটু ব্যতিক্রমধর্মী ওয়েতে আপনারা ক্লাস করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটা আপনারা দেখবেন এবং এখান থেকে নোট করা শুরু করুন। দিস ইজ দ্য ক্লাস 1, আই এম ওয়াদুদ with you, এবং class 2 will be with the 7 verbs and how to use that in our English speaking directly, that I will show you. So guys, let's get started for the next move.